হচ্ছে যে একটা মানুষের মাথার খুলির উপর এই বেদিটা নির্মাণ করা। যখন পুনর্নির্মাণ করা হয় সে মতো অবস্থায় এই বেদিটা আর কোনো হস্তান্তর করা হয়নি, সেই জায়গাটাতে রেখেই আবার পুনর্নির্মাণ করা হয়েছে। আজকে আপনাদের সামনে হাজির করতে চলেছি বাংলাদেশের সব থেকে প্রাচীনতম একটা মহাশ্মশান, যেটা রাজবাড়ী জেলায় অবস্থিত এবং স্থাপিত 1830 সাল আনুমানিক, যেটা রাজবাড়ী জেলার সব থেকে প্রাচীনতম মহাশ্মশানের মধ্যে অন্যতম। কালের বিবর্তনে এই মহাশ্মশানের বিভিন্ন রকম পরিবর্তন ঘটেছে নানা রকম শৈল্পিক নিদর্শন কিংবা পরিবর্তন। এখানে 11টা গ্রামের মানুষের শ্মশান হিসেবে পরিচিত, 11 গ্রামের সম্মিলিত মহাশ্মশান। তো শ্মশানের নামটা শুনলেই আমরা একটু ভয়ে আটকে উঠি যে কি না কি যেন আছে। আসলে শ্মশান একটা পবিত্র স্থান, তারপরেও মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক থেকে যায়। তো সেই জায়গা থেকে আমি এই শ্মশানটাকে রিভিল করছি। এই বৃক্ষটা বটগাছটা দেখলে আপনি অনুধাবন করতে পারবেন যে আসলে কতটা প্রাচীন। 200 বছরের একটা হিসাব আছে, তারপরেও এটা তার বেশি সময় ধরে এখানে শ্মশানটা রয়েছে। তো আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে তাদের পূর্বপুরুষও এই শ্মশানেই তাদের শেষ বিদায়ের কীর্ত সাধন হয়েছে। তো শ্মশানটা বিভিন্ন সময় বিভিন্ন রকম আধুনিকায়ন হয়েছে। সাথে একটা নদী রয়েছে, নাম হচ্ছে চন্দনা নদী, যেটা গড়াই নদীর শাখা নদী, অর্থাৎ স্থান বিশেষ যে নদীটাকে মধুমতি নদী নামেও পরিচিতি পায়। সেই নদীতেই শ্মশানের অবস্থান, নদীর তীরবর্তী অবস্থানে। অবশ্য কালের বিবর্তনে এই নদীটা আজ শুকিয়ে গেছে এবং জায়গায় জায়গায় বাঁধ দিয়ে নদীতে এখন মাছ চাষ করা হয়। নদীটা এখন মৃত প্রায়। রাস্তা নির্মাণ করার ফলে নদী তার যৌবন হারিয়েছে। তারপরেও জলাশয় রয়েছে, পুনঃখনন করে এখানে আবার নির্মাণ কাজ করা হয়েছে। ঘাটলাটা অসাধারণ সুন্দর, দূর থেকে দেখলে আরও বেশি সুন্দর দেখায়। সিঁড়ি 2 ধরনের আছে, একটা পায়ে হাঁটার আর একটা স্লপ। এই স্লপটা দিয়ে যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন এখান দিয়ে প্রতিমা নামিয়ে দেওয়া হয়, আর বাকিটা আমরা হাঁটা চলার জন্য। তো যাই হোক, শ্মশানগুলো সবসময় স্থাপিত হয় নদী কিংবা কোনো জলাশয় বা জলাধারের তীরবর্তী স্থানে। এই জলাধারের তীরবর্তী স্থানে শ্মশান হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে শবদেহ দাহন করার পরে যে উচ্ছিষ্ট থাকে সেটাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, এই নদীতে চলে যায় আর এখানে সংরক্ষণ করা হয়। আগে একটা পরিবেশ ছিল, একটা ভৌতিক ব্যাপার ছিল, এখন অনেকটাই ভৌতিক ব্যাপারটা নেই। কারণ হচ্ছে যেখানে আলো পৌঁছে গেছে সেখানে ভূত প্রেত এক্সিস্ট করে না। তারপরেও আমি না মানলেও অনেকে মানেন। তো যাই হোক, শ্মশানের বিভিন্ন স্থানে বিভিন্ন কিছু থাকে, আর পুনর্নির্মাণের কারণে আর যে সমাধিগুলো এখানে সমাহিত করা হতো অনেক কিছু পরিবর্তন ঘটেছে, অনেক অনুদান বা বিভিন্ন কিছু। রক্ষাকালী মায়ের মন্দিরে সবসময় শ্যামা সঙ্গীত বাজতে থাকে। যদি মাকে একটু দেখি, মাকে খালি চোখে দেখা কঠিন, অর্থাৎ পাথরের তৈরি। তো জায়গাটা আসলেই সুন্দর। শ্মশান যে কী পরিমাণ সুন্দর এবং পরিপাটি হতে পারে সেটা আমাদের এই আরকান্দি মহাশ্মশানে আসলে দেখা যায়। পিছনে দেখা যাচ্ছে যে মন্দিরটারে, সেটা দুর্গা মন্দির, সার্বজনীন একটা দুর্গা মন্দির। আর এই সাইডটায় যে ঘরটা, দ্যাটস মিন এই ঘরটাতে আপনার যে শবদেহ দাহন করা হয় তার পরবর্তী যদি কোনো কাঠ বেঁচে যায় এখানে সংরক্ষণ করা হয় বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়।
এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আসলে শ্মশানের যে ভৌতিক ব্যাপারটা বর্তমানে এক্সিস্ট করে না। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নির্মল বাতাস। এই সমাধিগুলো সমাহিত করা হতো, সেই সমাধিগুলো এখন আর আগের মতো সমাহিত করা হয় না। অধিকাংশ শবদেহ এখানে পুড়িয়ে দেওয়া হয়, কারণ হচ্ছে জায়গা সংকুলন হয় না। কারণ একটা নির্দিষ্ট সময় পর পর আবার অনেক মানুষের সমাগম ঘটে। তো এই মতো অবস্থায় এখানে যদি প্রতিনিয়ত আমরা সমাহিত করতে থাকি, তাহলে আর পরিমিত জায়গা পাওয়া যাবে না, একটার পর একটা। এই অবস্থা হওয়ার ফলে পুনরায় আবার নির্মাণ করে সেইটা বন্ধ করা হয়েছে। খুব রেয়ার, খুব মানুষের সমাহিত করা হয়, দ্যাটস মিন কবর দেওয়া হয়। তো যদি বলেন কবর, আর সবই পুড়িয়ে দেওয়া হয়। এখানে কিছু কিছু ব্যক্তিবর্গ যাদের সন্তান কিংবা বাবা মা তাদের গ্রেভিয়ার্ড করে রেখেছে স্থায়ীভাবে, তো সেগুলোও অনেকেই করে থাকে। সুযোগের ব্যবহার আছে, টাকা পয়সার ব্যবহার আছে। কী কী উৎসব হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। শ্মশানকালী পূজা হয়, রক্ষাকালী পূজা, কামাখ্যা এবং শিবরাত্রি এখানে উদযাপন করা হয়। আর একটা বিষয় হচ্ছে দুর্গা পূজা, এবং এখানে অষ্টকালীন কিংবা নামযজ্ঞ উৎসবও এখানে হয়ে থাকে। সময় সময় বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবে এখানে বড় ধরনের আয়োজন করা হয়ে থাকে। এখানে এটা শিব মন্দির, তারপর একটা কালী মন্দির, তারপরে আছে কামাখ্যা দেবীর মন্দির। আমার পিছনে যে দুইটা গাছ দেখা যাচ্ছে, একটা তমাল গাছ আর একটা নিম গাছ আর একটা হরিতকি গাছ। 3 ধরনের ঔষধি গাছ এখানে আছে এবং এটা অনেক পুরাতন। আরও একটা গাছ আছে যেটা বিশেষ গুরুত্ব বহন করে, এটা পাকর গাছ। দূর থেকে দেখলে বললে পাকর গাছ, কিন্তু আসলে এখানে বট পাকর 2টা বৃক্ষ আছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বট পাকর, এই বট গাছ আর এই যে পাকর গাছ, দুটার মধ্যে এমনভাবে মিলিত অবস্থায় আছে যে আপনি চাইলে দূর থেকে এটা বুঝতে পারবেন না কোনটা বট গাছ আর কোনটা পাকর গাছ। ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আজ মরলে কাল 2 দিন, কে কোথায় কিভাবে থাকবে অহংকার করা উচিত নয়। কারণ মৃত্যুই একমাত্র অবধারিত বিষয় যা আমরা কোনোভাবেই বাদ দিয়ে চলতে পারি না বা এড়িয়ে চলতে পারি না। যদি এটা ভাবেন যে আমি বেঁচে আছি, এটা অহংকার করেন। আসলে কি জানেন, বেঁচে থাকাটা আশ্চর্য, মৃত্যুই স্বাভাবিক। তো ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে, কোনো ধরনের মন্তব্য থাকে মন্তব্য করবেন, এবং আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমার পাশেও থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, এবং আপনার মূল্যবান মন্তব্য আমাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। ধন্যবাদ। আতির দর্দ রইবে খালি পরে, যাবে যেদিন শ্মশান ঘাটে।